কোনো চিকিৎসকের তাড়াহুড়ো বা অবহেলার কারণে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে সেই চিকিৎসকের 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এ এই নতুন আইনের উল্লেখ করা হয়েছে। আর এই আইনের বিরুদ্ধেই প্রতিবাদ করছে একাংশ চিকিৎসক। চিকিৎসকরা আইনটিতে ব্যবহৃত ভাষা নিয়ে তাদের আশঙ্কা প্রকাশ করেছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক ও ছাত্ররা প্রতিবাদ করে এবং পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করে। আইএমএ এই আইন থেকে চিকিৎসকদের অব্যাহতি চেয়ে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করেছে। এই মাসব্যাপী আন্দোলন কর্মসূচি চলাকালীন সমস্ত রাজ্য শাখার আইএমএ সদস্যরা তাদের দাবিগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করাতে তাদের অঞ্চলের নবনির্বাচিত সংসদদের সাথে দেখা করবেন। তবে এমনটাই খবর পাওয়া গেছে। শুধু চিকিৎসকরাই নয়, কিন্তু দেশের বিরোধী দলগুলোর পাশাপাশি একাংশ অভিজ্ঞ মহলও 3টি নতুন ক্রিমিনাল ল নিয়ে প্রতিবাদে সোচ্চার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নতুন ফৌজদারি আইন নিয়ে এত বিতর্ক কেন? সরকারের দাবি দেশের আইন ব্যবস্থাকে আধুনিক করার জন্যই এই পদক্ষেপ। শুধু শাস্তি নয়, নতুন আইন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করবে। তাহলে একাংশ আইনজীবী সহ দেশের বিরোধীদের নতুন আইন নিয়ে এত আপত্তি কেন? অনেকেই দাবি করছেন নতুন আইনে দেশের জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। অনেকেই বলছেন নতুন আইনে পুলিশের হাতে অধিক ক্ষমতা তুলে দিয়েছে, যার অপব্যবহারের ফলে সাধারণ মানুষকে ভুগতে হবে, মানুষের মানবাধিকার লঙ্ঘিত হবে। সত্যি কি তাই? চলুন আজ আবার দেশের 3টি নতুন ফৌজদারি আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নতুন ক্রিমিনাল ল নিয়ে বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম রায়। স্বাগত অরিন্দম বাবু আপনাকে। অরিন্দম বাবু, দেশের ফৌজদারি আইন সময় সময় সংশোধন করা হয়েছে আমরা যতটা জানি, কিন্তু স্বাধীনতার 77 বছর পর তা সম্পূর্ণ পরিবর্তনের প্রয়োজন কেন হলো বলে আপনি মনে করেন? দেখেন, এই সামাজিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে আমাদের আইন কানুন থেকে শুরু করে সামাজিক জীবন আমরা অতিবাহিত করি। এবং এই সামাজিক, যেটা আপনি বলছেন যে আইনের কেন এত বছর পর একটা পরিবর্তন, সেটা দেখুন 1860 সালের যেই পরিস্থিতি, মানে যেরকম সামাজিক ব্যবস্থা ছিল, আপনি লক্ষ্য করছেন ধীরে ধীরে আমরাই দেখেছি যে আমরা রেডিও থেকে শুরু করেছি, ট্রানজিস্টার থেকে শুরু করে আজকে আমরা মানে আপনার মোবাইল থেকে উন্নততর ইয়েতে টেকনোলজি। তো সেক্ষেত্রে সময় সময় এটা অনেক আগেই পরিবর্তনের সুযোগ ছিল কিংবা করা উচিত ছিল বলে আমার মনে হয়। এবং আপনার এই পরিবর্তনটা সামাজিক সুরক্ষা, নারী শিশু থেকে শুরু করে আম জনতা যারা, মানে নাগরিক যারা আছেন, তাদের স্বার্থেই হওয়া উচিত। এবং এই আইনের বিভিন্ন দিক আমরা দেখছি। তা আমার যেটা মনে হয়, উপলব্ধি থেকে আমার মনে হয় যে একটা এফআইআর এর বিষয়টা, যে প্রথম যদি আমি এফআইআর এর বিষয়টা নিয়ে আসি, তো সেক্ষেত্রে আমাদের এফআইআর নিয়ে কিন্তু অনেক কিছু হয়, মানে যার উপর ভিত্তি করে, অভিযোগের উপর ভিত্তি করে আপনার পুরো আপনার কেসটা টোটাল ট্রায়াল হয়, তার উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এফআইআর নিয়ে আমাদের একটা সমস্যা, অনেক সময় আমরা অনেক মানে ডিসিশনে আমরা পেয়েছি যে ডিলে অফ এফআইআর, ঠিক আছে, জুরিসডিকশন অফ এফআইআর। ধরুন একটা ঘটনাটা এখানে হলো, আমি অন্য একটা পিএসএ করলাম, তা সেই নিয়ে আমার কিংবা ওই পিএস এফআইআরটা নিচ্ছে না। হ্যাঁ, তো এই নিয়ে একটা কিন্তু আমাদের মধ্যে প্রথম যে বিষয়টা আমার মনে হয় যে এফআইআর এর উপর ভিত্তি করেই তো আপনার কেসটা হবে। তো কেসটা হওয়ার পর যেই ট্রায়াল বলুন, আপনি ইনভেস্টিগেশন বলুন, এভিডেন্স বলুন, তো ওটা কিন্তু মূল ভিত্তি হচ্ছে এফআইআর। এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে অরিন্দম বাবু। এফআইআরটা এই যে আপনি বললেন যে এফআইআর, আমরা এই অভিযোগগুলো আপনারা শুনতেন, আমরাও শুনতাম যে এফআইআর নিচ্ছে না। এবার এখন কথা হচ্ছে যে আগে আইনে কি লেখা ছিল, এফআইআর না নিলে পুলিশ কিভাবে অ্যাকাউন্টেবল থাকতো এবং সেখানে এফআইআর না নিলে কি কি করতে পারত জনগণ, আর বর্তমানে এফআইআর করলে এফআইআর কি নিতে বাধ্য পুলিশ,
নাকি এফআইআর না নিলে অন্য কিছু কোনোভাবে কোনো পথ আছে? না, এফআইআর এর বিষয়টা হচ্ছে দেখেন, ডিলে অফ এফআইআর একটা ছিল, যার জন্য অনেক আপনার কেসেই দেখা যেত যে মানে আসামি খালাস পেয়ে যেত, মানে অ্যাকুইটাল পেয়ে যেত। হ্যাঁ, তারপর একটা বিষয় ছিল যে এফআইআর এর ধরুন একটা থানা, এরকম একটা থানা মাঝামাঝি একটা অবস্থায় আছে, তো ওই জায়গায় কি এটা কি জুরিসডিকশনের একটা বিষয় চলে আসতো যে এখানে কি জুরিসডিকশন এই থানার অন্দরে হবে নাকি সেটা হবে না, বলে দিচ্ছে এটা আমাদের থানার আন্ডারে হবে না, তো সে আবার ওখানে যেত। এই যে একটা টাইম গ্যাপিং, এই যে একটা ধরুন এখানে হলো না এফআইআরটা, কারণ এফআইআরটা না হওয়া অবধি তো আপনি ইনভেস্টিগেশন শুরু হবে না, তো এফআইআর হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু হবে, তো পুলিশের কাজটা তখন থেকে শুরু হবে। তো ওই জায়গাটাই যদি আমি আমার ডিলে করি, সেক্ষেত্রে অনেক একুইটাল হয়ে গেছে। হ্যাঁ, তারপর যেটা আপনি বলছিলেন যে এফআইআর যদি না নেয় পুলিশ, তো সেই হিসেবে এফআইআর না নিলে আপনার ঊর্ধ্বতন ইয়ের কাছে আপনি করতে পারেন সেটা, মানে আপনার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে, তো সেক্ষেত্রেও যদি না হয় আপনি ডাইরেক্ট কোর্টে এসে আপনি মামলা করতে পারতেন। সেটা আগে ছিল, এখনো কি? এখন যে বিষয়টা হচ্ছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে জিরো এফআইআর, মানে আপনি যে কোথাও থেকে আপনি আপনার অভিযোগ করতে পারবেন এবং সেটা নিতে কিন্তু বাধ্য। হ্যাঁ, কারণ আমার অভিযোগটা আমি যেটা আমরা জিরো এফআইআর বলছি, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আমি সেটা অভিযোগ নিতে পারি, তখন দেখা যাবে পরবর্তীকালে এটা জুরিসডিকশন কোথায় কি আসবে বিষয়, কিন্তু এফআইআরটা গ্রহণ করতে হবে, সেটা বিষয়। তারপর আরেকটা বিষয় আসছে যেটা হচ্ছে আপনার মানে ট্রায়ালের বিষয়টা, স্পিডি ট্রায়ালের একটা কিন্তু বিষয় আমরা এই নতুন আইনে লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, যে একটা 60 দিন 90 দিনের মধ্যে আমার কিন্তু একটা ট্রায়ালের ইয়েটা শেষ করতে হবে, ঠিক আছে। আর এটা একটা স্পিডি ট্রায়াল, মানে কি স্পিডি ট্রায়ালের জন্য সবসময় বলা হতো, কেন কি ধরুন একটা যখন একটা ক্রাইম, হিনিয়াস ক্রাইম হয়, তখন সেটা যদি মানে ডিলে হতে থাকে, মানে জাস্টিস ডিনেড আমরা একটা কথা বলে থাকি সবসময়, কিন্তু এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে মানে ডক্ট্রিনটা হচ্ছে যে মানে জাস্টিস ডিলে মানে কিন্তু জাস্টিস ডিলে করছেন না, কিন্তু যেটা আমাদের ইনভেস্টিগেশন, তারপর আপনার এভিডেন্স যেগুলো জোগাড় করে পুলিশ আদালতে জমা করছে, সেখানে প্রসেসটা ডিলে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনার একটা টাইম বাউন্ড হয়ে যাবে, আমার মনে হয় এটা একটা টাইম বাউন্ড প্রসেস, এবং দ্রুত নিষ্পত্তি করার জন্য। কারণ যে ভিকটিম, আজকে ধরুন 10 বছর ধরে যদি ভিকটিম একটা তার ন্যায় না পায়, তার বিচার না পায়, সেক্ষেত্রে তো অবশ্যই তার একটা মানে সামাজিক একটা, এখানে তো একদম সেটা আপনি বললেন যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আগে যে ডিলেটা হতো, আমরা ধরে নিচ্ছি যে নতুন আধুনিকরণ বা এই নতুন এই 3টে লতে বা নতুন ক্রিমিনাল ল আসার পর এগুলো এখন ত্বরান্বিত হবে। এখন আগে ডিলেটা কোথায় হতো, মানে কার পক্ষ থেকে হতো? আদালতে ডিলে হতো বেশি, নাকি এই যে ইনভেস্টিগেশন যেটা পুলিশ করত সেখানে ডিলেটা হতো? হ্যাঁ, দেখুন সেটা তো ইনভেস্টিগেশন, আদালত কি করার আছে, আদালতের ডিলের কোনো প্রশ্ন নেই, কারণ আদালতে যখন তার মানে ট্রায়াল শুরু হয়ে যাবে, তার মানে চার্জশিট হয়ে গেল, চার্জশিট জমা করার পর এবার সাক্ষী বিষয়টা আসবে, তো সেইভাবে আদালত তার ফার্দার প্রসিডিং 1 by 1 চলতে থাকবে। তো সেখানে আদালতের ডিলে হয়তো বা ধরুন 2-একটা ডেট হতে পারে যেখানে হয়তো প্রিসাইডিং অফিসার নেই কিংবা কোনো, সেটা তো আমাদের লিবার্টি আছে, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা ডিলে প্রসেসটা হতে পারে। কিন্তু যদি আমরা দেখি যে কোনো একটা ইনভেস্টিগেশনের জন্য, যে একটা ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ সময় নিচ্ছে, এভিডেন্স ঠিক সময় মতো জোগাড় করতে পারছে না, তার জন্য ইয়ার্স টুগেদার এর পেছনে টাইম ব্যয় হচ্ছে, তো সেক্ষেত্রে তো মানে আপনি একটা জিনিস দেখবেন যে মানে আদালত কিন্তু ইনভেস্টিগেশন কিভাবে হবে সেটা নির্দেশ করতে পারবে না, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে ইনভেস্টিগেশনের কাছে এটা কিন্তু একটা টোটাল ইন্ডিজিনিয়াস ম্যাটার, যে ইনভেস্টিগেশন কিভাবে করবে সেখানে আদালত কিন্তু প্রভাবিত করতে পারবে না। আদালত হয়তো বলতে পারেন যে যেটা দ্রুত ইনভেস্টিগেশন করার জন্য এবং রিপোর্ট সাবমিট করার জন্য, হ্যাঁ, কারণ এটা টাইম বাউন্ড হচ্ছে এবং সেটা মানে আপনার দেখা যাচ্ছে যে টাইম বাউন্ড শুধু স্পিডি ট্রায়ালের ক্ষেত্রেই না, হ্যাঁ, মানে সেটা আপনার ন্যায়ের ক্ষেত্রেও মানে 30 দিন করে দেওয়া হয়েছে, সব বিচার ব্যবস্থা আর্গুমেন্ট হয়ে যাওয়ার পর 30 দিন সময়, 30 দিন থেকে ম্যাক্সিমাম 45 ডেজ অবধি, তার ভেতরে আপনার জাজমেন্ট আসতে হবে, এবং যদি সেটা না আসে তাতেও বলতে হবে অর্ডারে যে কেন আসেনি। তো এই যে একটা ব্যবস্থাপনা, এটা কি সবার জন্য, মানে সব ধরনের, মানে যে কোনো কোর্টের জন্য? হ্যাঁ, এটা সব কোর্টের জন্য, মানে সেশন কোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি সবার জন্য। মানে সুপ্রিম কোর্ট বলতে এটা এখন সুপ্রিম কোর্ট তো হচ্ছে মানে এটা যেটা আমাদের সেশন কোর্ট থেকে পরবর্তীকালে হাইকোর্ট, এটা কোর্ট অফ রেকর্ডস, মানে ওটার উপর এটা এখন মানে রায় হওয়ার পর, ধরুন যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে একটা রায় হলো, মানে আর্গুমেন্ট হওয়ার পর এবার যে রায়টা ঘোষণা হবে তার জন্য আপনার দিন ধার্য করা হয়েছে এবং লিমিটেড মানে টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে।
তো সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ভিকটিম আপনার ওকে, আপনি তাহলে বললেন যেখানে এফআইআর এর ব্যাপারটা, জিরো এফআইআর এর ব্যাপারটাতে এখন নতুন আইনে সুবিধা হয়েছে এবং স্পিডি ট্রায়াল হবে এখন, আপনি বলছেন এই দুটো দিক, ওকে, পজিটিভ দিক। এবং মামলাকারী যিনি হবেন ওনাকেও কিন্তু আপনার যিনি ক্ষতিগ্রস্ত আছেন ওনাকেও কিন্তু আপনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে বাধ্য। হ্যাঁ, ওকে, মানে যিনি অভিযুক্ত ওনাকে জানাতে হবে নাকি জানাতে হবে না ওনার কোনো নিকট আত্মীয়? হ্যাঁ, না ওনাকে জানাতে হবে, যেহেতু উনি মানে উনি হচ্ছেন এগ্রিভড, মানে উনি মানে হওয়ার পর উনি হচ্ছেন মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা উনি সাফার করেছেন, তো ফর দ্যাট ওনাকে একটা মানে ওনাকেও জানাতে হবে কিন্তু। ওকে, আমরা আরো বিস্তারিত আসবো আপনার কাছে এই বিষয়গুলোতে, কিন্তু যেটা আজকে জানার বিষয় যে অনেকেই তো বলছেন যে 80 থেকে 90% পুরনো আইনগুলোর কপি পেস্ট করা হয়েছে এই নতুন 3টে লতে। আপনারা তো এই আইনগুলো পড়েছেন, আগের আইনগুলো আপনারা কাজ করেছেন, কি দেখছেন? সত্যি কি তাই? মানে বেশিরভাগ আইনে কি মানে একই ধারাটা কি সব একই রয়ে গেছে? না দেখুন, এটা তো আপনি যদি এখন বলেন যে মানে মানে আপনি যদি বলেন মানে অল ফ্লাওয়ার্স ইউ ক্যানট মানে এক্সপেক্ট ইন গার্ল্যান্ড, হ্যাঁ, ইউ ক্যানট এক্সপেক্ট অল ফ্লাওয়ার্স ইন এ গার্ল্যান্ড, সেটা মুশকিল। বাট আমার মনে হয় যে মানে এপ্রিল শাওয়ার্স ব্রিং মে ফ্লাওয়ার্স, মানে এটা আমার এটা মানে যেরকম একটা, তাহলে আমরা কি সেখানে ধরে নেব যে তাহলে আমরা যেটা বলছি যে মানে মোটামুটি ধারা অনেকটা একই রয়েছে, কিছু পরিবর্তন হয়েছে যেটা আমরা আগেও শুনছিলাম, হ্যাঁ কিছুটা পরিবর্তন হয়েছে এবং এই কিছুটা পরিবর্তনের মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে বলছেন বিচার প্রক্রিয়া আপনার? হ্যাঁ, সেটা দেখুন, এটা পুরোপুরি বিষয়টা হচ্ছে দেখেন, একটা হচ্ছে মানে যে এনফোর্সমেন্ট নিডস আর হচ্ছে সিভিল লিবার্টিস, এই দুটো কিন্তু সমন্বয়। কারণ আপনার এখন বলা হচ্ছে যে এই আইনে কতটুকু কি হবে, কি তার মানে কার্যকারিতা, তবে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে, অ্যাওয়ারনেস খুব প্রয়োজন। মানে আপনার যে আমার যে কন্ডাক্টটা আমি মানে নাগরিকদের যে কন্ডাক্ট, সেই ক্ষেত্রে যে কত অ্যাডজাস্ট হলো কিনা এই আইনের পক্ষে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ হচ্ছে যে আমি যদি আমার এই আইন সম্বন্ধে অবগত না থাকি, তাহলে নাগরিকরাও কিন্তু সেভাবে মানে আইনটা নিয়ে প্রস্তুত থাকবে না, হ্যাঁ, স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার পানিশমেন্ট কি আছে, তার দিকগুলো কি আছে, আইনের দিকে কি হতে পারে। তার জন্য আমাদের এই প্রচেষ্টা, নিউজ ভ্যানগার্ডের এই প্রচেষ্টা, আমরা সিরিজ টক শো করছি। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো দেখছেন যে নতুন যে 3টি ক্রিমিনাল ল কার্যকর হয়েছে 1 জুলাই থেকে আমাদের দেশে, সেই 3টি আইন নিয়ে আমরা কিন্তু পরপর ধারাবাহিকভাবে বিভিন্ন নিউজ আপডেট এবং টক শোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে নাগরিকরা কিভাবে এই আইনগুলোর মাধ্যমে স্বাচ্ছন্দ্যে থাকবেন। আইন নিয়ে সাধারণত যারা আইন নিয়ে কাজ করেন, আইনজীবীরা, তাদের নলেজে থাকা দরকার, এবং যারা অপরাধ জগতের সঙ্গে যুক্ত ওনারা আইনটাকে বোঝার চেষ্টা করেন, কেন কিভাবে ওনারা আইনকে ফাঁকি দিতে পারবেন, ওনারা সেটা বোঝার চেষ্টা করেন। কিন্তু সাধারণ মানুষ জানে আমার অধিকার কি এবং কিভাবে আমার অধিকার ক্ষুণ্ণ হয় এবং আমি কিভাবে অন্য মানুষের অধিকার ক্ষুণ্ণ করতে পারি, সেই জিনিসগুলো মানুষের জানা থাকলেই মানুষ হয়তো সুষ্ঠুভাবে বাঁচতে পারে। এখন কথা হচ্ছে যে এই যদি হয় যেটা আপনি বলছিলেন যে এফআইআর, জিরো এফআইআর, ডিলে ইন এফআইআর বা এই এফআইআর সম্পর্কে একটা ভালো দিক এখন পাওয়া যাবে, পাশাপাশি স্পিডি ট্রায়াল হবে, এরকম আরো কিছু কয়েকটা জিনিস বলছিলেন আপনি অরবিন্দবাবু। এখন নতুন আইন নিয়ে বিরোধীদের এবং বিশেষ করে একাংশ আইনজ্ঞ মহলের এত আপত্তি কেন আইন প্রত্যাহারের দাবি তোলা হচ্ছে? এই 3টে আইন প্রত্যাহারের দাবি উঠছে আমরা দেখছি। অনেকেই বলছেন যে নতুন আইনে পুলিশের হাতে অধিক ক্ষমতা তুলে দিয়েছে, যার অপব্যবহারের ফলে মানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মানে এখন আপত্তিটা ঠিক কোন জায়গাটাতে এই আইনগুলোকে নিয়ে? দেখুন, এগুলো বিরোধিতার 1950 সাল থেকে 2023 অবধি আমাদের সংবিধানে 126 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটা কেন হয়েছে? এটা সময়ের কারণে, নিড অফ আওয়ার্স, এটা আমাদের প্রয়োজন ছিল। ঠিক আছে, সময়ে সময়ে গভর্নমেন্ট এসছে, গভর্নমেন্টের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, হ্যাঁ, কিন্তু বেসিক জিনিসটাকে এটা কিন্তু আমাদের বলা আছে যে বেসিক যেই বিষয়টা, এটাকে মানে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, যেটা আমাদের মানে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, সেখানে কিন্তু বলা হচ্ছে যে মানে যে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন কিন্তু আপনি এটাতে করতে পারবেন। মানে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের কাছে অ্যাম্পেল পাওয়ার আছে, কিন্তু সেটা আপনি যদি বেসিক যেই মানে একটা স্ট্রাকচার আছে, মানে ইমাসকুলেট ফাউন্ডেশন মানে ফিচার যেটা আমাদের কনস্টিটিউশনে আছে, ওটাতে আপনি কিন্তু আঘাত করতে পারবেন না। মানে এটাই একটা ল্যান্ডমার্ক জাজমেন্টে
সেরকম ভাবেই বলা আছে। মাননীয় সুপ্রিম কোর্ট এটা ইয়ে দিয়েছেন, কেশবানন্দ ভারতী ভার্সাস আপনার স্টেট অফ কেরালা। তো সেক্ষেত্রে আপনি এখন যেটা নতুন আইন এসছে তাতে ভারতীয়তা একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে একটা মানে এটা আমরা সবাই দেখছি, আমাদের মানে আলোচ্য বিষয় সেটা, যে এটা ভারতীয়তা মানে সেটা কি নাম পরিবর্তনের মধ্যে আপনি বলছেন? কারণ না। অনেকেই বলছেন, এখানে আপনার ইন্টারাপ্ট করেই বলছি আমি, যে ইন্ডিয়ান পিনাল কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এগুলোকে পরিবর্তন করে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই ধরনের নাম রাখা হয়েছে। তার মধ্যে কি ভারতীয়তা এসছে, নাকি আইনের ভেতরেও কোনো? না, অবশ্যই এটা তো ভারতীয়তা মানে কি, মানে ধরুন এটা হচ্ছে একটা যেটা আমরা মানে স্বদেশিকতা বলি আর কি, যে স্বদেশিকতার একটা মানে যে স্পিরিট আমাদের মধ্যে, সেটাকেই এই আইনের মাধ্যমে মানে সেটার যে নামকরণ করা হলো তার মধ্যে আমরা এটা লক্ষ্য করতে পারছি। এখন ব্যাখ্যায় অনেকজন দেখুন, এখন রাইট টু স্পিচ আছে আমাদের এখানে, সবচেয়ে বড় মানে বিষয় হলো যে আমরা যে কোনো মানে মানে প্রতিরোধ করতে পারি, আমরা আন্দোলন করতে পারি, আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারি। সেখানে বর্ণনা করতে গিয়ে এখন যদি কোনো সেরকম ব্যাখ্যা আসে যে না সেটাকে আসলেই সেটা মানে ওই ইন্ডিয়ান পেনাল কোডটাকে রাখা হয়েছে, কিন্তু এটা একটা ধরুন পোশাকি নাম দেওয়া হলো ভারতীয় ন্যায় সংহিতা কিংবা এরকম কিছু, তো এটা তাহলে আমি ওই ব্যাপারে আমি কিছু বলতে চাইছি না। কিন্তু আমার স্পিরিটটা যেটা আমি দেখছি, যে দেখুন আমাদের পানিশমেন্টের একটা মানে বিষয় আছে মেজর অ্যাক্টে, এখন যেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতা বিএনএসএস, যেটা সাক্ষ্য ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, তো এইগুলোর মধ্যে দেখেন এটাতে একটা মানে যেটা এইভাবে আমরা দেখলাম এই আইনে, যেটা মানে আমার কাছে বিশেষভাবে পরিলক্ষিত হলো সেটা হচ্ছে যে পানিশমেন্ট সেকশন 4-এ বিএনএসএ বলা হচ্ছে পানিশমেন্ট। তো পানিশমেন্টের মধ্যে আমাদের 6টা পানিশমেন্ট আছে, ঠিক আছে। এটা ডেথ একটা পানিশমেন্ট, একটা হচ্ছে আপনার ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ঠিক আছে, যাবজ্জীবন কারাদণ্ড, আনটিল ন্যাচারাল ডেথ। হ্যাঁ, আনটিল ন্যাচারাল ডেথ, সেটা কনফার্ম এখানে, তো এটা স্পষ্ট এই আইনে। সেটা তারপর হচ্ছে আপনার কি বলে আপনার ইমপ্রিজনমেন্ট, একটা হচ্ছে রিগোরিয়াস ইমপ্রিজনমেন্ট, যেটা হার্ড আপনি মানে করতে হবে, আর একটা হচ্ছে সিম্পল ইমপ্রিজনমেন্ট। তারপর আপনার আসুন এবার হচ্ছে ফরফিচার অফ প্রপার্টি, যেটা আপনার প্রপার্টিকে বাজেয়াপ্ত করা, ঠিক আছে। তারপর আসছে ফাইনের একটা বিষয় আছে, 5 নম্বর ফাইন। 6 নম্বরটা এফ কি আছে, সেটা হচ্ছে আপনার কমিউনিটি সার্ভিস। এটা একটা বহুত গুরুত্বপূর্ণ, মানে এটা হচ্ছে রিহেবিলিটেশন রাদার দেন রিবিট্রিশন। আচ্ছা, বুঝতে পারছেন তো? মানে এটা হচ্ছে কি, মানে পুনরুদ্ধার করা, আপনাকে রিহেবিলিট করা, এটা বারবারই মানে বিভিন্ন আমাদের মানে সুপ্রিম কোর্টও মানে এটা আপনার যে আপনি ধরুন একটা অপরাধ, তার অপরাধ করলো, তার অপরাধের প্রতিফলন তার শাস্তি, রিবিট্রিশন। হ্যাঁ, কিন্তু ওইদিকে না গিয়ে আমরা অনেক আগে থেকে এই আইন আসার আগে একটা এরকম কিন্তু আমাদের মাননীয় সুপ্রিম কোর্টও কিন্তু একটা বিভিন্ন আপনার ডিসিশনে এটা কিন্তু একটা মানে এটা ইঙ্গিত দিচ্ছিল যে রিহেবিলিটেশনের মাধ্যমে কিছু করা যায় কিনা। সেগুলো মানে ধরুন আপনার যেই মানে শাস্তিগুলো, অপরাধমূলক শাস্তিগুলো যেগুলো মানে আপনার বেশি মানে মেজর, সেক্ষেত্রে হবে না, মাইনর যেগুলো পানিশমেন্ট, হ্যাঁ সেগুলো ছোটখাটো অপরাধের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনার কমিউনিটি সার্ভিস। এখন আমাদের যে আগে জেলখানা বলা হতো, জেলখানাটাকে আমরা পরে আস্তে আস্তে বলতে শিখলাম সংশোধনাগার। সেখানে সংশোধন করা হচ্ছে, সেখানেও কিছু কাজের মধ্যে বা ভালো ব্যবহার করলে আমরা দেখছি যাবজ্জীবন কারাদণ্ড যারা সাজাপ্রাপ্ত, 14 বছরের মধ্যে হয়তো অনেকেই ছেড়ে দেওয়া হচ্ছে, অনেকে 10 বছর বা 7 বছরের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে সেটা এক ধরনের ছিল। আর এখন যে কমিউনিটি সার্ভিস, আগে তাহলে কি 5 রকমের সাজা হতো, এখন যদি 6 নম্বরটা অ্যাড হয়ে থাকে? না, সেটাই, এইগুলো তো ছিলই, এর মধ্যে কমিউনিটি সার্ভিস যেটা নতুন, হ্যাঁ নতুন, এটা কিন্তু এটা মানে এটা চিন্তা ভাবনা নিয়ে, এবং পশ্চিম আপনার যেই মানে ওয়েস্টার্ন যে ল ইয়েটা ছিল মানে আইনি ব্যবস্থাটার মধ্যে, এটাতে কিন্তু আপনার এই কমিউনিটি সার্ভিসের উপর গুরুত্ব দিয়েছে এবং সেটা সাকসেসফুল। আচ্ছা, এই জায়গা কিন্তু ধরুন ইউএসএ, ইউকে এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রিজ আছে যেখানে এই কমিউনিটি সার্ভিসটাকে আপনার শাস্তির মধ্যে এনে তারা কিন্তু এটা
পুনরুদ্ধার করতে পেরেছে এবং পুনঃপ্রতিষ্ঠিত করতে পেরেছে। হ্যাঁ, এটা ছোটখাটো হয়তো ভুল অপরাধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে তার ওই প্রতিফলন না করে ওকে ডাইরেক্ট শাস্তির মাধ্যমে এই কমিউনিটি সার্ভিসের মাধ্যমে যে তুমি গিয়ে, কিন্তু তারও যেটা আমরা মাননীয় আমাদের ত্রিপুরা হাইকোর্টে দেখতে পেলাম প্রথম রায়ে, যিনি মানে আমাদের মাননীয় জাস্টিস অনারেবল জাস্টিস অরিন্দম লোপ সাহেব বলছিলেন, মানে একটা অর্ডার পাস করেছেন, সেটাতে কিন্তু দেখা গেছে যে এই কমিউনিটি সার্ভিসের যে ইয়েগুলো, যাতে এগুলো সঠিকভাবে কার্যকরী হয়। হ্যাঁ, কারণ বিডিওকে নির্দেশ দেওয়া আছে, তারপর এসডিএম কে দেওয়া আছে, পুলিশের তরফ থেকে করা আছে। আইনে কি সেখানে বলা আছে? অনেকেই বলছেন যে কে দেখভাল, কে মনিটর করবে এই কমিউনিটি সার্ভিসটা? কোর্ট যখন সেটা রায় দেবেন যে নাকি এই ধরনের কমিউনিটি সার্ভিস করতে হবে এতদিনের জন্য, এখন সেটা মনিটর করার জন্য কে, কোন অথরিটি, কোন সংস্থা, সেটা অবশ্যই প্রশাসনিকভাবে সেটা হবে। কারণ এটাতে ধরুন এই একটা এটার যা আবার সুবিধা যাতে কেউ না নেয়, কমিউনিটি সার্ভিস নিয়ে হয়তো একটা সুবিধা নিল, অ্যাকচুয়ালি ও করলো না, গিয়ে তার যেই সার্ভিসটা দেওয়ার কথা সেটা ও দিল না। তো সেক্ষেত্রে ধরুন তাহলে তো এটা মানে বিষয়টাই একদম মানে অন্যরকম হয়ে যাচ্ছে যে পানিশমেন্টের, তাহলে তো এটা সবাই এটা এই জিনিসটাই শংসাপত্র পেয়ে গেল, হ্যাঁ, নাম করে, তাহলে কি হবে? মনিটরটা কে করবে? সেক্ষেত্রে অবশ্যই প্রশাসন, এবং সেটা কোর্টের ডাইরেকশন থাকবে, যেভাবে আমাদের মাননীয় বিচারপতি দিয়েছেন ডাইরেকশন। তাহলে কোর্টকে প্রত্যেকবার বলে দিতে হবে এই জিনিসটা পুলিশ দেখবে। হ্যাঁ, অবশ্যই তার রিপোর্ট আসবে, রিপোর্টটা নেবে, অন্য কেউ দেখবে, হ্যাঁ রিপোর্টটা এই দপ্তরকে দেখতে হবে, হ্যাঁ রিপোর্টটা নেবে। তো এটা হচ্ছে মানে ধরুন যে এটা একটা এফেক্টিভ অল্টারনেটিভ টু ইনকারসিরেশন ফর স্পেশালি মাইনর অফেন্স। আচ্ছা, এটা একটা বড় বিষয় এখানে। এখানে আপনি মাইনর অফেন্সের কথা, কমিউনিটি সার্ভিসের কথা বলছেন, এবং এটা আমরাও শুনেছি। এখন যেখানে মনে হচ্ছে যে একে অপরের পরিপন্থী হয়ে যাচ্ছে, মাইনর অফেন্সের জন্য কমিউনিটি সার্ভিসের কথা বলা হচ্ছে, আবার এমন জায়গায় আমরা শুনছি যে বলা হচ্ছে যে পুলিশ আগে এফআইআর নেওয়ার আগে পুলিশ ইনভেস্টিগেট করবে যে এটা কত বড় অফেন্স হয়েছে। ছোটখাটো অফেন্স হলে পুলিশ এফআইআর নাও নিতে পারে। এটা কতটা সত্যি? না, পুলিশ এফআইআর নেও না, মানে এটা হচ্ছে আপনার এই সেক্ষেত্রে আপনি যেটা বলছেন, মানে আপনি তো এফআইআর করতে পারবেন, করার পর এটা ধরুন এখন একটা ডিএসপি র্যাঙ্কের একটা পারমিশন নিতে হয়, সেগুলো দেওয়া আছে, মানে কোন অপরাধের জন্য কিংবা কোন অফেন্সের জন্য সেটা পারমিশন নিতে হবে, সেটাও করা আছে। তো সেক্ষেত্রে আপনি এখন পুলিশের দেখুন, এটা আমি যেটাকে বললাম এনফোর্সমেন্ট নিডস আর হচ্ছে সিভিল লাইবিলিটিস, এটার যে একটা কম্বিনেশন, এটা কিন্তু আপনি মানে সেটা একটা ভাবার বিষয়। কেন? কারণ ইনভেস্টিগেশনটা যদি সঠিক না হয়, ইনভেস্টিগেশনটাতে যদি কোনো মানে একটা ইনফ্লুয়েন্স থাকে, মানে সেটা যদি পুলিশের মানে যদি নিজে না সেটা করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশের যে রিপোর্টটা কিংবা ধরুন যেটা আপনার সমসাময়িক যে এভিডেন্সগুলো কালেক্ট করা, সেটা কিন্তু আপনার কোথাও না কোথাও ড্যান্ট হবে, সেটা কোথাও না কোথাও সেটার একটা মানে আপনার ইয়ে থেকে যাবে, যার ফলে সেটা যখন বিচার প্রক্রিয়ায় আসবে বিষয়গুলো, তখন এই জিনিসগুলো কিন্তু এর ফলেই প্রকৃত যারা মানে ক্ষতিগ্রস্ত হলেন তারা বিচারটার মানে সঠিক বিচার পাবেন না। এখানে তো একটা ছোট্ট এক্সাম্পল আমরা আরো একটু সুন্দরভাবে বোঝার জন্য, অরিন্দম বাবু, ধরুন পথে কেউ কাউকে আক্রমণ করলো, এখন আমরা যে জিরো এফআইআর কথা বলছি বা মোড অফ ক্রাইম বা কতটুকু এটা ঘটনাটা সিরিয়াস হলো বা ক্রাইমটা সিরিয়াস হলো, এটা বোঝার চেষ্টা করছি। ধরুন কেউ উদয়পুর থেকে আগরতলা আসার পথে কেউ কারোর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে, কোনো একটি কারণ নিয়ে আসার পথে তাকে মারা হয়েছে, তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত ঝরছে, সেখানে একটা প্রমাণ রয়েছে যে কেউ তাকে আঘাত করেছে, এই ধরনের। আরেকটা হচ্ছে কেউ একইভাবে একই ঘটনাতে কেউ কাউকে মারলো, কোনো প্রমাণ নেই, কয়েকটা চর কষালো, কয়েকটা লাথি ঘুষি মারলো, সেখানে কোনো হয়তো এভিডেন্স নেই, কোনো কিছু রেকর্ড করার থাকলো না, সেটা এসে কমপ্লেন করা হলো। তো দুটোকে কি পুলিশ একই রকম ভাবে ট্রিট করবে? না, সেটা তো দেখুন এখন এটা কি পুলিশের উপর নির্ভর করবে? না, সেটা তো আমাদের শিডিউল অনুযায়ী, শিডিউল 1-এ যেটা আছে সেটা অনুযায়ী মানে সেটা কি কগনিজেবল অফেন্স কিনা, নন বেলেবল কিনা, সেটা তার যে অভিযোগ আছে সেই অভিযোগ মূলে সেই অফেন্সটা আপনার নথিভুক্ত হবে যে এটা কোন। দেখুন এখন চট থাপ্পড় মারলো, যদি ব্লাড বেরোয় সেরকম সেটা আরেকটা হবে। এখন যদি সেটা ধরুন ব্লাড না বেরোয়, তো তার সেক্ষেত্রে আরেকটা অফেন্সের যে আমাদের শিডিউল আছে সেই অনুযায়ী হবে। তো এটা এখন নির্ভর করবে অভিযোগকারীর উপর, অভিযোগকারী কিভাবে সেটা কমপ্লেন করছে। না, আমি সেটাই বলছি, অভিযোগকারী ধরুন কমপ্লেন করলো, একই ইন্টেনসিভ
ওয়েতে কমপ্লেন করা হলো, কিন্তু সেখানে পুলিশের ভূমিকাটা তাহলে এখানে কি থাকবে, যেহেতু জিরো এফআইআর হচ্ছে? হ্যাঁ, পুলিশের তো সেটা অবশ্যই, এটা তো এখানে ভূমিকা থাকার বিষয়টা হচ্ছে যে ওনার একটা ইনভেস্টিগেশনের যে প্রাথমিক যে প্রাইমারি যে বিষয়গুলো থাকে ইনভেস্টিগেশনে, সেটা তো অবশ্যই পুলিশেরই দায়িত্ব। সেটা আদালত সেখানে কোনো কিছু করার নেই, সেটা পুলিশই করতে হবে। ওকে অরিন্দমবাবু, এই মুহূর্তে আমরা যখন নতুন 3টি আইন নিয়ে কথা বলছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা হচ্ছে এবং বিভিন্ন ভাবে মানুষ বোঝার চেষ্টা করছে, সাধারণ মানুষও বোঝার চেষ্টা করছে যে নতুন যে 3টে আইন, সে 3টে আইন জনগণের কিভাবে লাভ হচ্ছে এবং অবশ্যই জনগণ কোন কোন দিকগুলো জানার প্রয়োজন রয়েছে, সেই জায়গায় আমরা দেখছি নতুন আইন নিয়ে চিকিৎসকদের আপত্তিটা আমাদের এক চোখে এই মুহূর্তে ধরা পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে চিকিৎসকদের আপত্তিটা ঠিক কোন জায়গায়? আইপিসি ধারা 304 এ আইনে কি ছিল এবং বিএনএসএ 106 1-এ কি আইন আছে এখন, যেটা নিয়ে চিকিৎসকদের আপত্তি এবং আন্দোলনেও আমরা খবর পাচ্ছি, সূত্রের খবর, যে চিকিৎসকরা হয়তো অনেক জায়গায় একাংশ চিকিৎসক আন্দোলনে নামতে পারে। না, সেটা দেখুন, এখন যেহেতু আইনটা আমাদের এখন মানে বর্তমানে যে আইন আমাদের বিএনএস চালু হয়েছে 1 জুলাই থেকে, তাহলে সেই আইনে যা আছে সেটাই, সেই ভিত্তিতে আমাদের আইনের যেই জায়গাগুলো আছে তার মানে আপনার অপরাধের ফলে যা শাস্তির ইয়ে আছে সেগুলো আমাদের মানতে হবে। তো এটা হচ্ছে ধরুন আপনার কজিং ডেথ বাই নেগলিজেন্স, যদি সেটাকে এখানে ডাক্তারদের অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আপনার যদি নেগলিজেন্স থাকে সেরকম কোনো কিছু ডাক্তারদের, অবহেলার কারণে যদি কারো মৃত্যু হয়, কোনো পেশেন্টের মৃত্যু হয়, হ্যাঁ ওই সেটা মানে ওনার ধরুন পারফর্মিং হিজ মেডিকেল মানে প্রসিজার, সেটা করতে গিয়ে যদি কোনো নেগলিজেন্স থাকে, যে সেক্ষেত্রে আপনার পানিশমেন্টের ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা আপনার এক্সটেন্ড টু 2 ইয়ার্স হতে পারে এবং এটা ফাইনও হতে পারে তো সেক্ষেত্রে এখন ডাক্তারদের দেখুন, এটা কোনো ডাক্তার কিংবা ইয়ে না, তাহলে তো এখানে সবার ক্ষেত্রে একই রকম, এটার মানে স্পিরিটটাও একই রকম। হ্যাঁ, কেন তাহলে আমি ডাক্তার কিংবা এটা নেগলিজেন্স মানে কজ অফ ডেথ বাই নেগলিজেন্স, এটা তো একটা 106 ধারায় বিএনএসএ এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার জন্য যে পানিশমেন্টের ব্যবস্থাও আছে প্লাস ফাইনের ব্যবস্থাও আছে। তো সেক্ষেত্রে এখন দেখুন, তাহলে তো প্রত্যেকটা সেগমেন্টেই করতে হবে। তবে মেজর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে সবকিছু এই আইনের মাধ্যমে, আমি যেটা বলার চেষ্টা করছি যে এই আইনের মাধ্যমে যে সবকিছু একসাথে হবে না। কিন্তু আমরা আসবো অরিন্দমবাবু, আপনার বিষয়ে আসবো, আপনার কাছে আসবো একবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন একজন চিকিৎসক ডক্টর সৌরভ দেব। আমরা একটু ওনার কাছে জানার চেষ্টা করি যে যেটা জানতে চাইছিলাম যে চিকিৎসকদের নতুন আইন নিয়ে আপত্তিটা ঠিক কোন জায়গায়। সৌরভবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সৌরভবাবু, আমরা চিকিৎসকদের নতুন আইন নিয়ে আপত্তির কথা শুনছি এবং শোনা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকরা অ্যাজিটেশনও করেছে, এবং এখন প্রশ্ন হচ্ছে যে সমস্যাটা বা আপনাদের আপত্তিটা ঠিক কোন জায়গায়? শুভ সন্ধ্যা জানাচ্ছি। যেই ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে আজকে কথা হচ্ছে, তো তার মধ্যে এটা যেদিন প্রণয়ন করা হয়েছিল সেটা ছিল 1 জুলাই। এদিন আবার ছিল ন্যাশনাল ডক্টর, তো সেই দিন এই আইনটা প্রণয়ন করা হয়েছিল। আর এই দণ্ডবিধির মধ্যে ডাক্তারদের সংক্রান্ত যে ব্যাপারটা, এটা আগে যেটা আমাদের আইপিসির মধ্যে 304A ধারার মধ্যে যে ব্যাপারটা ছিল, সেটা পরিবর্তিত ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারার মধ্যে অনেকটাই উল্লেখিত রয়েছে। কিন্তু এখানে আমরা এই দুটো ধারার যথেষ্ট মিল খুঁজে পেলেও যে দণ্ডের ব্যাপারটা যেটা রয়েছে, তো সেই ব্যাপারটার মধ্যে একটা কিন্তু মিল খুঁজে আমরা পাচ্ছি না। আচ্ছা, তো আগে যে আইপিসিটা ছিল, এখন যে এটা ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, এই ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে কিন্তু 2 বছরের কারাদণ্ডটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আইদার কারাদণ্ডের ব্যাপারটা কিংবা যে আর্থিক জরিমানার ব্যাপারটা ছিল, এটা এখন বাধ্যতামূলক করা হয়েছে। তো এই নিয়ে চিকিৎসকদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে
কিন্তু আমরা যদি ইদানিং যে সুপ্রিম কোর্টে যে কেসগুলো হয়েছিল তার মধ্যে এই যদি দৃষ্টান্ত তুলে দেখি, তাহলে আমরা দেখবো যে 2004 সালে একটা সুরেশ গুপ্ত বনাম গভর্নমেন্ট অফ এনসিটির একটা কেস ছিল, এবং 2005 সালে জ্যাকব ম্যাথিউ বনাম পাঞ্জাব রাজ্যের একটা মামলা ছিল। আচ্ছা, যেটা বিচারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পূর্বের যে আইপিসি 304A ধারাটা ছিল তার সমালোচনা করে এবং বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকদের অধিক ক্ষমতায়নের কথা বলেছিল। আচ্ছা, তো এই নতুন করে যে ভারতীয় ন্যায় সংহিতা আনবার মধ্য দিয়ে সরকার যে কাজটা করলো, এটাতে কিন্তু চিকিৎসকদের তাদের আমি একটা জিনিস বলতে পারি যে চিকিৎসকরা কিন্তু নিজের দায় এড়াবার জন্য এই কথাটা বলতে না, কিন্তু চিকিৎসার মান বাড়াবার জন্য যদি সরকার এই ফৌজদারি আইন প্রণয়ন করে মনে করে যে কিংবা শাস্তি বাধ্যতামূলক করে এটা সমাধান সূত্র বের করবার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। সেই সাথে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্টলি এখানে উল্লেখ করতেই হয় যে চিকিৎসকদের যেটা ডিফাইন করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে দিয়ে, তো সেটা ডিফাইন করেছে যে এনএমসির আওতাধীন কিংবা এখতিয়ারের মধ্যে যে ডাক্তাররা রয়েছেন তাদেরকে, তো এই ক্ষেত্রে যারা ডেন্টাল সার্জন রয়েছেন, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন কিংবা ইন্ডিয়ান মেডিকেল সিস্টেম আয়ুর্বেদিক প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একই আইনটা যদি প্রণয়ন করা হয় তাহলে কিন্তু তাদের জন্য যে কারাদণ্ডের ব্যাপারটা রয়েছে এটা 5 বছর চলে আসছে, 2 বছর না। আচ্ছা, তো তাদের মধ্যে এই ব্যাপারটা নিয়েও যথেষ্ট ক্ষোভ রয়েছে। তো এখন এমন একটা সময় যখন ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা একটা খারাপ দিকে যাচ্ছে, এই সময়ে যখন রোগীর ট্রাস্টটা আর্ন করতে ডাক্তারদের যথেষ্ট কাঠখড় পোড়াতে হচ্ছে, তো এই সময়ে এই ধরনের একটা আইন প্রণয়নের মধ্যে দিয়ে চিকিৎসকদের মানসিকভাবে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। ওকে ওকে, আবার সৌরভবাবু আজকের জন্য আপনার সঙ্গে থ্যাংক ইউ, কারণ আমরা এই বিষয় নিয়ে আবার হয়তো আপনাদের সঙ্গে চিকিৎসকদের সঙ্গে যখন আলোচনা করব আমরা বিস্তারিত আরো জানবো, কারণ আজ আমাদের সঙ্গে একজন আইনজীবী রয়েছেন। আমরা আপনার থেকে জাস্ট ছোট্ট করে জিসটা জানলাম, এবার আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। অরিন্দম বাবু, 3টে বিষয় এখানে। একটা হচ্ছে বলা হচ্ছে যে ধরুন ডেন্টাল, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এই ডাক্তারদের বলা হচ্ছে যে রেজিস্টার্ড যারা আছেন ডাক্তার বা যে আইনে যা লেখা হয়েছে এই ডাক্তারদের বাদ হয়ে যাচ্ছে ওনারা, এবং এখন ওনাদের ক্ষেত্রে ওই যে কমন যে 5 বছর অবধি এনারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই যে 5 বছর অবধি সাজা যেটা সেটা হয়ে যাবে। 1, 2 হচ্ছে যে বলা হচ্ছে যে ডাক্তার এবং পেশেন্টের মধ্যে যে বর্তমানে যে বিশ্বাসের ব্যাপারটা, ডাক্তারদের উপর বিশ্বাস রাখার ব্যাপারটা, সেটা আরো এখন মুশকিল হয়ে যাবে। ডাক্তাররা দায় এড়াবার জন্যে তাহলে ধরুন ওনারা আন্তরিক হবেন না বলছে। না দেখুন, এটা তো যেটা আইনে আছে সেটা হচ্ছে আপনার রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ঠিক আছে। রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার means a medical practitioner who possesses any medical qualification recognized under the National Medical Commission Act 2019 and whose name has been entered in the National Medical Register or a state medical register under that act. তাহলে এই আওতায় যারা আসবেন, যেটা এক্সপ্লেনেশন ব্যাখ্যা করে দিয়েছেন, সেই এই আওতায় যারা আসবেন তারাই রেজিস্টার্ড এজ মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে যারা যদি ওইখানে এই এর মধ্যে থাকেন তাদেরকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আদার দেন দ্যাট তো এখানে কিছু বলা হয়নি, আমি যতটুকু দেখলাম। এখন তাহলে আমরা এই বিষয়টা নিয়ে, যেহেতু আমার নলেজে নেই, ডেন্টাল, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যেটা বলেছেন সৌরভবাবু, আমরা সেই বিষয়টা নিয়ে হয়তো পরে আলোচনা আবার করতে পারবো। সেটা দেখা যেতে পারে। এই যে ট্রাস্টের কথাটা বলা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে ইটস এ নোবেল প্রফেশন, চিকিৎসকদের বলা হয় নোবেল প্রফেশন, মানুষের জীবন বাঁচানোর কাজ করেন এনারা। এখন বলছে এনাদের উপর বিশ্বাস উঠে যাবে যদি এই ধরনের আইন চালু হওয়ার পর এবং চিকিৎসকরা যখন সাজা পাবে। এখন প্রশ্ন আরেকটা জায়গায়, যে চিকিৎসকরা গাফিলতি করলো কিনা সেটা কে বিচার করবে?
না, সেটা তো আপনার চিকিৎসায় গাফিলতি হলো কিনা সেটা তো ইনভেস্টিগেশন এজেন্সি যেটা মানে পুলিশ আছে সেই ক্ষেত্রে ওটা পুলিশই করবে। পুলিশ করে তার উপর রিপোর্ট জমা করবে, সে তার উপর ভিত্তি করে বিচার ব্যবস্থা যা আছে প্রসিডিংস আছে সেই হিসেবে তার বিচার প্রক্রিয়া হবে এবং পরবর্তীকালে রায় বেরোবে। তো এই ক্ষেত্রে এখন যদি সেরকম ভাবে বলা হয়, দেখুন এখন এটাতে দুরকম ভাবে দেখা যেতে পারে এই বিষয়টাকে। ওনার যে বক্তব্যটা ঠিক আছে, হ্যাঁ, অ্যাজ এ মেডিকেল প্র্যাকটিশনার উনি হয়তো এটা মানে বুঝতে পারছেন তাহলে যে আমাদের উপর রোগীরা যারা আছে তাদের পেশেন্টসদের উপর তাদের মানে ডাক্তারদের বিশ্বাস, কিংবা যদি আমি এটা সার্জারি করতে যাই সেক্ষেত্রে একটু আমার থাকতে পারে, কারণ যেহেতু এটা আইনে কঠিন ইয়েতে আছে। তো সেক্ষেত্রে আবার দেখুন রোগীদের ক্ষেত্রে কি হবে, রোগীরা যদি আপনার ডাক্তারের কোনো নেগলিজেন্সে রোগী মারা যায় তাহলে ওরা কোথায় যাবে, ওদের কি বিচার হলো? এটা কিন্তু মানে ডাক্তার যেরকম আমাদের একটা জীবনদায়িনী একটা বিষয়, যে ডাক্তাররা আমাদের মানে জীবন নেক্সট টু গড যদি আমরা বলি সেটা ডাক্তারকে বলছি আমরা। তো সেখানে একটা অবশ্যই ওনাদের একটা ভূমিকা আছে। আমরা করোনা কালে অনেক দেখেছি ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ভারতবর্ষের মধ্যে এরকম দেশকে রক্ষা করা অসম্ভব ছিল। হ্যাঁ, ভ্যাকসিন তো ছিলই, সে নিয়ে তো কোনো প্রশ্নই নেই, ভ্যাকসিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, হ্যাঁ ওনাদেরও ভূমিকা ছিল, ঠিক আছে। ডে অ্যান্ড নাইট ওনারাও পরিশ্রম করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে রোগীরাও কিন্তু মানে এটা গাফিলতির জন্য হয়, প্রাণ হারায়। তো তাহলে ওদের ক্ষতিগ্রস্ত, দে আর সাফারার না, দে আর দ্য সাফারার্স। তাহলে এখানে যদি আইনে তো সেটাও ব্যবস্থা থাকতে হবে যে যারা সাফার করলো তাদের কি হলো, আর যারা এটা কোনো অপরাধ করলো তাদের কি হলো। তাহলে যারা অপরাধ করলো তাদের শাস্তি হলো, তার মানে হচ্ছে যে যিনি সাফার করলেন ওনার একটা স্বস্তি পেলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখুন এটা মানে আইন তো চর্চার বিষয়, এখন এটা চর্চা হবে। ধরুন কেস রেজিস্টার হলে সেটা মাননীয় আদালতে যাবে, রিফাইন্ড হবে, আদালত থেকে ডিস্ট্রিক্ট স্তরে যাবে, তারপর হাইকোর্ট স্তরে, সুপ্রিম কোর্ট স্তরে। তবে এই প্রক্রিয়া হতে হতে যদি এই আইনটা বলবৎ থাকে তা ধরুন আমরা মানে ধরে নিতে পারি যে ধরুন মানে 4-5 বছরের তো একটা টার্ম, তারপরে হয়তো আবার কারণ আমাদের অ্যাপেক্স কোর্ট যে অর্ডারটা করবে সেটা তো রিফাইন হতে হতে কোর্ট অফ রেকর্ডস, সেটা আপনি ধরুন এখন ট্রায়াল কোর্টে হলো সেটা মামলা, তো মামলা হওয়ার পর এটার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার যে রায়টা আসলো তারপর সেটা আপিলে যাবে। যদি কেউ এগ্রিভড হয়ে থাকে, যে যদি কেউ কোনো পানিশমেন্ট পেয়ে থাকে অবশ্যই আপিলে যাবে। আপিলে যাওয়ার পরে এবার ডিস্ট্রিক্ট কোর্টের যখন গেল তখন ডিস্ট্রিক্ট কোর্ট মাননীয় ডিস্ট্রিক্ট কোর্ট একটা রায় দেবেন। তারপর সেটাতে স্যাটিসফাইড না হলে হয়তো ইয়েটা বহাল রাখলো, এফার্ম রাখলো, যে জাজমেন্টটা দিল সেটা এফার্ম থাকলো। তো সেক্ষেত্রে এখন তার নিশ্চয়ই উনি আবার উপরের আদালতে হাইকোর্টে যাবেন, হাইকোর্টে শেষ করে তারপর সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট যখন রায়টা দেবেন তখন ধরে নেওয়া যাবে এটা রায় মানে হচ্ছে এটা দেশের পুরো দেশের জন্য একই রায়। তো সেটা আস্তে আস্তে এই আইনে হয়তো সময় তো অবশ্যই লাগবে। দর্শক, 1 জুলাই থেকে ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোড আইপিসি 1860 পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা 2023, ফৌজদারি কার্যবিধি অর্থাৎ দি ক্রিমিনাল প্রসিজার কোড সিআরপিসি 1973 পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য আইন অর্থাৎ দ্য ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 পরিবর্তে কার্যকর হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023। এই 3টি আইনে কিন্তু পরিবর্তন হয়েছে এবং এই 3টি আইনের মধ্যে এক পক্ষ বলছে, যারা বিরোধী পক্ষ বলছে যে 80 থেকে 90% কপি পেস্ট করা হয়েছে, কিন্তু অনেক আইনজীবীরা বলছেন যে যতটুকু আইন পরিবর্তন করা হয়েছে সেটা দেশের নাগরিকদের সুবিধার্থে করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন আইনে পুরনো আইনে একসঙ্গে কিন্তু পাশাপাশি কিন্তু দুটোই আইন চলবে, তাতে আইনি প্রক্রিয়ার সময় বেশি লাগবে বলে মনে করছেন অনেকে। এখন সেটা কতটা ঠিক? দেখুন, এটা তো যেহেতু 1 জুলাই থেকে এই আইন বলবৎ হয়েছে, তো সেটা 1 জুলাই থেকে কার্যকরী হবে, 1 জুলাইয়ের থেকে। আর যেগুলো আপনার পুরনো কেস আছে, পুরনো কেস যেগুলো রেজিস্টার হয়েছে, যেগুলো ট্রায়াল চলছে, পেন্ডিং আছে, সেগুলো তো সেই রকম ভাবেই চলবে, ওই আইন মোতাবেক চলবে। তো সর্বোপরি কথা হচ্ছে যে দেখেন এই আইনের মধ্যে একটা ইউনিফর্মিটি যদি থাকে, সার্টেনিটি থাকে, ইকুয়ালিটি থাকে, তারপর ধরুন যদি কোনো এরর থাকে, আগের কোনো আইনের এরর ছিল, ধরুন আমি একটা বলছি আপনাকে, একটা আজকেই বোধহয় মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে একটা এসছে, যেমন আপনার বিএনএসএস এ 66 যেটা আপনার সেকশন, এটা আপনার ইয়েতে ছিল
পুরনো আইনে সিআরপিসিতে ছিল 64, সেখানে দেওয়া আছে যদি ধরুন একটা সমন যদি এখন যদি ওই অফেন্ডারকে যে আছে ওকে না পাওয়া গেল, আচ্ছা, সেক্ষেত্রে কি হবে, মানে সমনটা দুটো ক্ষেত্রে সমনটা আমাকে দিতে হবে। 66 ইয়েতে বলছে, বিএনএসএস বলছে যে এখন অ্যাডাল্ট যদি ফ্যামিলি মেম্বারের যদি কেউ অ্যাডাল্ট থাকে ওনাকে তুমি সমনটা সার্ভ করতে পারো। কিন্তু আবার 64-এ বলা আছে সিআরপিসিতে যে তুমি সেটা সমনটা মেইন কোন অ্যাডাল্টকে দিতে হবে। তাহলে এখানে তাহলে ওই জায়গাতে যদি আমরা দেখি একটা বিষয় যে শুধু মেল অ্যাডাল্টকে দেওয়া যাবে, তো তাহলে কি হলো, মেল অ্যাডাল্ট তাহলে কি ফিমেল অ্যাডাল্ট কি হলো? আমি রাইট টু ইকুয়ালিটি বলছি, তাহলে তো আবার সেই আর্টিকেল আবার 14-এ আমাকে একটা মানে আঘাত করছে কিন্তু, যে আমি কেন তাহলে ফিমেলকে দেব না। ওকে, এখানে আমার আপনি রাইট টু ইকুয়ালিটির কথা বলছেন, সময় খুব বেশি নেই, কারণ আইন বুঝতে তো অনেকটা সময় লাগার কথা। এই যে নতুন আইনে বলা হচ্ছে যে বিয়ের প্রলোভন বা চাকরির প্রলোভন দিয়ে কেউ যদি সহবাস করেন তাহলে সেটা অপরাধ বলে গণ্য করা হবে, এবং আবার উল্টো দিকে বলা হচ্ছে যে আমরা দেখছি যে অনেকদিন ধরে সহবাস করছে, এরকম সহবাস সম্মতিক্রমে সহবাস করছে, এবং কিছুদিন পরে এসে বলছে যে যখনই কোন রকমের ধরুন মনোমালিন্য হচ্ছে তারপরে এসে বলছে যে আমাকে ধর্ষণ করা হয়েছে বা রেপ করা হয়েছে। এই নতুন আইনে কি বলা হয়েছে? নতুন আইনে তো একদম আপনার সেগুলো যদি প্রলোভন দিয়ে, বিয়ের প্রলোভন দিয়ে ইয়ে করা হয়, মানে তাতে শক্ত আমি ইয়েটা বলতে পারছি না পানিশমেন্টের, তবে ভালো একটা মানে আপনার রিগরাস পানিশমেন্ট। এখানে রাইট টু ইকুয়ালিটির ব্যাপারে এই পানিশমেন্টটা কার জন্য, পুরুষের জন্য হবে? হ্যাঁ অবশ্যই। যদি এখন এখানে এই প্রলোভনটা উল্টো দিক থেকে দেওয়া হয় তাহলে কি এখন তাহলে রাইট টু ইকুয়ালিটি মানে দেখতে হবে, মানে আইনটাতে করা হচ্ছে কি স্পিরিট অফ দা ইয়েটা কি আছে পার্টিকুলারলি এভাবে ধরুন অনেক ঠিক, মানে আইনটাকে বুঝতে হবে, আর তাহলে পড়তে হবে, একদিন আপনি ডিসকাশন রাখুন। ঠিক, হ্যাঁ আমরা তাহলে সেই জায়গাটাও দেখব। যেটা বলছেন যে কনসেন্টিং এর অনেকগুলো মাননীয় আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক রায়েই বলেছেন যে আমি হঠাৎ আমার ধরুন কেউ সহবাস করছে 2 বছর ধরে, তা হঠাৎ ওয়ান ফাইন মর্নিং আমাকে বললো, মানে মেয়ে বললো যে আমাকে এরকম ধর্ষণ হয়েছে, আমাকে ধর্ষণ করেছে, তাহলে এই যে কনসেন্ট, তাহলে 2 বছর ধরে তুমি কেন করলে না? তাহলে তো তোমার সহমত ছিল। ওকে, মানে এই যে তোমাদের সহবাসের বিষয়ে সহমত ছিল, তা হঠাৎ একদিন এসে এগুলো যখন আপনার মানে এভিডেন্সে আসে তখনই কিন্তু একটা, কিংবা প্রিমা ফেসি এভিডেন্সে যদি বেইলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখন যদি সেরকম কিছু থাকে যে কনসেন্টিং, যে আমি 2 বছর ধরে ছিলাম, 4 বছর ধরে ছিলাম, তারপর আমি হঠাৎ এক ফাইন মর্নিং এসে বলছি যে এরকম, তো সেক্ষেত্রে আমরা সেগুলো বিস্তারিত আরো দেখতে হবে, জানতে হবে। একদম আমরা সেই এক একটা বিষয় আলাদা করে আমরা অবশ্যই আলোচনা করব। বিভিন্ন দিকগুলো আমরা যে কোনো আইনের এক একটা দিক আগে কি ছিল, এখন নতুন আইনে কি হচ্ছে, সেগুলো আলাদা করে করব। একদম সার্বিকভাবে একটা শেষ প্রশ্ন বরেন্দ্রবাবু, নতুন আইন সম্পর্কে সাধারণ মানুষের কি কি জানা উচিত বলে আপনার মনে হয়, এবং কোন কোন বিশেষ পরিবর্তনগুলো মানুষের জেনে রাখা উচিত? দেখেন, এগুলো তো এখন এই বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে আইনের এই কার্যকারিতা নিয়ে মানে সরকারকে কিন্তু খুব মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে। কারণ যতক্ষণ অবধি না মানুষ এবং জনগণ এই আইনটা সম্বন্ধে তাদের মানে অ্যাডজাস্ট হবে, তাদের কন্ডাক্ট কি এবং তার পানিশমেন্ট কি, ততক্ষণ অবধি কিন্তু এটা মানে অনেকের কাছে অনেক রকম একটা স্বাভাবিক মানে যারা আমরা সাধারণ নাগরিক আছেন তাদের কাছে কিন্তু এটা মানে বিষয়টাকে সহজভাবে নেওয়া যাবে না। কারণ এই আইনের বিভিন্ন দিক আছে, বিভিন্ন অনেকগুলো চেঞ্জ হয়েছে, যেগুলো এত বছর ধরে চলে আসা একটা আইন, তারপর এটা পরিবর্তন হয়েছে, তার মধ্যে বিভিন্ন আপনার ইনগ্রেডিয়েন্টস আছে, হ্যাঁ, পানিশমেন্টের, তারপর আপনার কি বলে ফাইন, এগুলো নিয়ে অনেক মানে চর্চার বিষয়, মানে পুরো কথা বিস্তারিত আলোচনা করতে হবে, বিস্তারিত বুঝতে হবে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিন্তু খুব ভাবে পাশাপাশি রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ অরিন্দমবাবু, আজকে আমাদের সঙ্গে থাকার জন্য। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম অবশ্যই, এবং আরো চাইবো আপনাকে আমরা, আপনি যেটা বললেন যে বিভিন্ন বিভাগ নিয়ে আমরা এক একদিন বিশেষ করে আলোচনা অবশ্যই করব। আজকের জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, সংসদে পর্যাপ্ত আলোচনা ছাড়াই নতুন 3টি আইন পাশ হয়েছে বলে বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ তুলে আসছে। অন্যদিকে সরকার পক্ষ বলছে দেশের ইতিহাসে অন্য কোনো আইন সংসদে এত বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই 3টি আইন দেশে কার্যকর হয়েছে। এখন দেখার নতুন আইন দেশের বিচার ব্যবস্থাকে কতটা ত্বরান্বিত করে, সেদিকে অবশ্যই নজর রাখবো আমরা।
তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।